নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস 'পুতুল নাচের ইতিকথা', যেটি সবেমাত্র সিনেমা হল থেকে আমি দেখে আসলাম। ১লা আগস্ট মুক্তিপ্রাপ্ত হয়েছিল। আমার সিনেমাটা দেখা হয়নি যেহেতু আমাদের এখানে আসেনি। তা আজকে আমাদের এখানে মুক্তি পায়। তা পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল মুখোপাধ্যায়। তো এই সিনেমাটা নিয়ে আমার যতটা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল করতে পেরেছে। প্রথম কথা দেখুন, যারা সাহিত্যটা পড়েছে তারা তো বিষয়টা ভালো করে জানবেন, এবং যারা সাহিত্যটা পড়েননি তারাও কিন্তু এই সিনেমাটা দেখে হয়তো কিছুটা ফিল করতে পারবেন, বা আপনাদের যদি মনে হয় আপনারা বই আকারে বা অনলাইনে যে কোনো পোর্টালে গিয়ে এই পুতুল নাচের ইতিকথা সম্পর্কে পড়তে পারেন। তা গল্পটা আমাদেরকে কী দেখাচ্ছে? বিষয়টা হচ্ছে এখানে পুতুল নাচের কথা, এই কথাটাকে না সাহিত্যিক রূপক অর্থে কিন্তু ব্যবহার করেছেন। আমরা এটা হচ্ছে আমাদের যে নিজস্ব স্বপ্ন বা ইচ্ছা, সেইগুলো কি বাস্তবে রূপ পায়? না, নিয়তির একটা অমোঘ নিয়মে আমাদেরকে কিন্তু সেই পথেই চালিত হতে হয়। মানে এক প্রকার ওই ভগবান আমাদেরকে যেরকম পুতুল নাচ করায়, ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদেরকে চালিত হতে হয়। এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু। ওকে? তা যে তা এই ছবিটা স্বাধীনতা পূর্ববর্তী সময়ের কিন্তু কথা বলছে। একটি গ্রামের দরিদ্রতার কথা বলছে, দৈন্যতার কথা বলছে। এরপর এই যে মানুষের মধ্যে কুসংস্কার, মানুষের মধ্যে অন্ধবিশ্বাস, এই বিষয়টাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে এখানে তুলে ধরা হচ্ছে। এবং এখানে অনেক চরিত্র রয়েছে, ঠিক আছে? তা প্রধান যে চরিত্র রয়েছে তার নাম হচ্ছে শশী, যেই চরিত্রটা প্লে করছেন কিন্তু আবির। এবং আর কুসুমের চরিত্রে যিনি প্লে করছেন তিনি হচ্ছেন জয়া আহসান। হিন্দির চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায় রয়েছেন। মতির চরিত্রে রয়েছে সুরঙ্গনা। পরমব্রতর এখানে আরেকটি ক্যারেক্টার আছে। পরমব্রত হচ্ছে এখানে আবিরের একজন নিকট বন্ধু। অপরদিকে আরেকজন এখানে পণ্ডিত মশাই রয়েছেন, যেই রোলটা প্লে করছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়া প্রমুখ অনেকে আছে, শান্তিলাল বাবু আছেন। গল্পটা এখানে যদি ছোট্ট করে বলি, যে শশী তিনি একজন ডাক্তার। সে তার নিজের ভিটে মাটিতে আবার ফিরে আসছে। এবার তার স্বপ্ন হচ্ছে তার গ্রামের জন্য কিছু করা, কিন্তু এটাও তার মনে ইচ্ছা রয়েছে সে আর গ্রামে বেশি দিন থাকবে না। তার স্বপ্ন বা আকাঙ্ক্ষা যেটা আছে, সে বিলেতে চলে যাবে। এবার সে কি বিলেতে চলে যেতে পারছে? ঠিক যদি আমরা বলি জয়া হাসান মানে কুসুমের চরিত্রটার সাথে তার কি সম্পর্ক তৈরি হচ্ছে, এরপর গল্পের পরিণতি কোন দিকে মোড় নেয়, এটা জানার জন্য আপনাদেরকে কিন্তু সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, আমাদের যে স্বপ্ন বা ইচ্ছা, এইগুলোকে কি আমরা ঠিকঠাক মতো বেছে নিতে পারছি আমাদের জীবনে? না একটা অনিয়ন্ত্রিত শক্তি বা বলা চলে একটা পরিস্থিতি আমাদেরকে কিন্তু সেই দিকেই বাহিত করে নিয়ে যাচ্ছে বা চালনা করছে, আমরা সেই দিকেই যেন চলছি। সেই জন্যই কিন্তু বলা হচ্ছে আমরা পুতুলের মতো এক প্রকার কিন্তু আবর্তিত হচ্ছি। আমরা ঠিকঠাক মতো কিন্তু জীবনের সাথে প্রতিনিয়ত আমরা যে স্ট্রাগলটা করে যাচ্ছি, আমরা যে যুদ্ধটা করে যাচ্ছি, সেটার সাথে কিন্তু আমরা ঠিকঠাক মতো তালমেল খাওয়াতে পারছি না। তা প্রথমেই যে জিনিসটা আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব, এই যে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের যে শিল্পিত বুনন, এটা কিন্তু পুরো সিনেমা জুড়ে কিন্তু অনুভব করা যাচ্ছে। এখানে কথকের অন্তর্দ্বন্দ্ব, চরিত্রের সূক্ষ্ম অনুভূতি এবং পারিপার্শ্বিকতা, এই জিনিসগুলো ফ্রেম বাই ফ্রেম এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, যেটা দেখতে কিন্তু ভাল লাগছে। এই যে শশীর ভেতরে যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, জীবন যুদ্ধে সে একদম বিধ্বস্ত হয়ে গেছে, একটা টানাপোড়েনের একটা সংগ্রাম চলছে, এবং তিনি গ্রামের জন্য কিছু করতে চাইছেন, কিন্তু তা সত্ত্বেও সেরকমভাবে কিন্তু সেখান থেকে তিনি কিছু পারছেন না। এই বিষয়টাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় তার মানে আবিরের ক্যারেক্টারটা থেকে বোঝা যাচ্ছে সে কতটা এই জায়গাটার মধ্যে তলিয়ে যাচ্ছে। সে নিজেকে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে পেরে উঠতে পারছে না। ওকে, এবার যদি চলে আসি জয়াসানের ক্যারেক্টারটা, জয়াসানের ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা চাটুলতা স্বভাব আছে। তিনি একটু চঞ্চল, তার মধ্যে কিন্তু ওরকম একটা উদ্দীপনা কাজ করে, একটা পরপুরুষকে দেখলে তার প্রতি একটা সংযোগ স্থাপনের যে চেষ্টা, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবং তার একটা শারীরিক একটা কামনা বাসনা রয়েছে, সেটা কিন্তু তার চোখে মুখে তার দৈহিক নানা রকম ভাবভঙ্গিতে কিন্তু সেটা প্রকাশ পায়। এবং এখানে একটা বিখ্যাত মানে কথা রয়েছে, যেখানে আবির যখন তার কুসুমকে যখন বলেন যে তোমার কি শুধু দেহই দেহ, তোমার কি শুধু মন নেই, ওই জায়গাটা যখন বলবে না, ওই জায়গাটা আলাদাভাবেই কিন্তু আপনাদেরকে মনে কিন্তু একটা নাড়া দেবে। ওকে, এরপরে যদি বলি সুরঙ্গনার ক্যারেক্টারটা এত মিষ্টি লেগেছে, সেই ক্যারেক্টারটা মানে আপনারা যখন দেখবেন ওই ক্যারেক্টারটা, একটা প্রাণবন্ত একটা নিষ্পাপ মনের একটা মেয়ে, এবং সে যখন একটা মানুষের সাথে পরিচয় হচ্ছে,
তার একটা জীবনে নানা রকম একটা জিনিস ঘটছে, সেই জিনিসগুলো যখন দেখবেন পরমব্রতর ক্যারেক্টারটার সাথে তার যখন আলাপ হচ্ছে, সেটা খুব ভালো। পরমব্রত এখানে তার যেইটুকুনি রোল আছে, আমার তো ওই জায়গাটায় পরমব্রত রোলটা খুব দুর্দান্ত লেগেছে। সে আবিরের এখানে বন্ধু। অনন্যা, অনন্যা চ্যাটার্জি অনবদ্য। এখানে তার একটা রোগ হবে, বসন্ত রোগ হবে। সেই বসন্ত রোগে সে তার মেকআপটা এরকম প্রমিনেন্টভাবে ফুটিয়ে তুলেছে এবং তার চোখে একটা সমস্যা হয়, তার একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়। ওই জায়গাটা যেভাবে দেখিয়েছে এবং তার অভিনয় নিয়ে তো কথা বলার জায়গায় নেই। তিনি এতটা সাবলীল, এতটা প্রাণবন্ত একজন অভিনেত্রী, আমি মানে দুর্দান্ত লেগেছে এবার। অপরদিকে যদি বলি, পণ্ডিতের চরিত্রে যিনি অভিনয় করছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অসম্ভব টেরিফিক একজন অ্যাক্টার। মানে তার সাথে যখন আবিরের একটা জায়গায় কথোপকথন হবে, তার পড়াশোনা, তার শিক্ষাগত যোগ্যতা, এইটা নিয়ে যখন তাদের দুজনের মধ্যে কথাবার্তা হবে, সেই জায়গায় তার অভিব্যক্তিই আলাদা। তার কথাবার্তার শব্দচয়ন, তিনি যেভাবে তার প্রশ্নবাণ আবিরের দিকে ছুড়ে দিচ্ছে, সেই জায়গাগুলো দেখবার মতো। এই যে আবির নিজেকে যেরকমভাবে দেখাতে চায়, আদৌ কিন্তু আবির কিন্তু সেরকম নয়। তা যাই হোক, এই ক্যারেক্টারও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। আরেকজনের কথা বলতে হয়, তিনি হচ্ছেন শান্তিলাল বাবু। তিনি হচ্ছেন এখানে আবিরের বাবার চরিত্রে অভিনয় করেছেন। তিনিও দারুণ। এখানে এখানে প্রত্যেকটা চরিত্র তারা নিজস্ব জায়গায় দুর্দান্ত অভিনয় করেছেন। এরপরে যে জিনিসটার প্রশংসা করতে হয় এখানে হচ্ছে চিত্রায়ন, এই যে সিনেমাটোগ্রাফি, এই যে আপনার এরকম একটা বড় ক্যানভাস এবং প্রথম থেকে শুরু করে শেষ অবধি এই যে গ্রাম্য প্রকৃতি, এক একটা সময়, বৃষ্টির সময় গ্রামের এক একটা নদী, নালা, ঘাট, তারপরে আপনার বাড়ির উঠোন, এই যে ধান ক্ষেত, কুয়ো, হাঁস, তারপরে তাদের এক একটা শব্দ, রাতের একটা নিরিবিলি পরিবেশ, পূর্ণিমা তিথিতে এই যে চাঁদের যে একটা বিচ্ছুরণ ঘটছে, সেই সময় এই যে জোনাকির যে আলোটা, মানে প্রত্যেকটা জায়গা, মানে টেকনিক্যালি ডিপার্টমেন্টটা এত ফ্ললেস কাজ করেছে, আমি অবাক। মানে এখানে ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে যেরকমভাবে প্রত্যেকটা সিন বাই সিন গেছে, সেটা এক কথায় মানে কি বলবো, আমার মন ছুঁয়ে গেছে। মানে এরকম কাজ হওয়ার দরকার, এরকম এরকম বাজেটের মধ্যে সেটাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, পরিচালককে কুর্নিশ জানানো উচিত যে এরকম একটা কাজের এরকম তিনি যথাযথ সম্মান দিতে পেরেছেন। এবং পুতুল নাচের ইতিকথা যারা উপন্যাসটা পড়েছেন তারা ভালো মতো জানবেন, এখানে কিছু কিছু চেঞ্জেস এনেছেন। এই যে মানিক বন্দ্যোপাধ্যায় যেহেতু উপন্যাসটা লিখেছিলেন, মানে বই আকারে যেহেতু প্রকাশ পায় 1936 সালে, তা এখানেও কিন্তু একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিও কিন্তু এখানে দেখানো হচ্ছে, যে প্রেক্ষাপটটা কিন্তু 1936 সাল, কিন্তু দেখানো হচ্ছে মোটামুটি ওই 1940 বা 42-এর সময়, কেননা এখানে একটা দৃশ্য কিন্তু সেখানেও আছে। তা যাই হোক, এই সিনেমাটা আমি আপনাদেরকেও বলবো আপনারা এটা হলে গিয়ে দেখুন। মানে এই সিনেমাটায় যেরকম এই যে প্রত্যেকটা মানুষের যেরকম ইচ্ছা বা স্বপ্ন থাকে, সেইগুলো অ্যাকচুয়ালি গিয়ে শেষমেশে গিয়ে পূর্ণ হতে পারে, না আমরা ওই ভগবান বা ঈশ্বরের এক প্রকার সেই পুতুল খেলার মতো এক প্রকার আমরা কিন্তু তার দ্বারাই চালিত হই। এখানে সাহিত্যিক কিন্তু এই জিনিসটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনটা কিন্তু এক প্রকার পুতুল নাচের মতো। এই হলো আমার মতামত পুতুল নাচের ইতিকথা নিয়ে। মানে এই কাজটা দেখে যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বা সাহিত্যের ধর্মী কাজ দেখতে যারা পছন্দ করেন, এরকম একটা কন্টেন্ট অবশ্যই আপনাদের দেখা উচিত আমি বলবো। তোমরা যদি পুতুল নাচের ইতিকথা দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে সেই বিষয়টাও আমার সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। নমস্কার।